Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Welcome to everyone in this session. আমরা অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এই কোর্স নিয়ে আলাপ করছি। এই কোর্সের 3 নম্বর চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজার। আজকে আমরা ডিসক্লোজারের বিষয়টা নিয়ে আলাপ করব। কনসেপ্ট অফ ডিসক্লোজার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমরা সংক্ষিপ্তভাবে জানব, আমাদের ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আর কি। আমরা এখানে বিস্তারিত লেখা আছে, আমি লেখাটার মাঝে যেটুকু বলা যায় আর কি সেটুকু বলার চেষ্টা করছি। আমি এখানে কিছু হাইলাইট করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা শুরু করা যাক আমাদের লেকচারটা। এখানে ডিসক্লোজার ইজ দ্য টাইমলি রিলিজড। এখানে আমরা বলছি এটা টাইমলি রিলিজড করতে হবে অফ অল ইনফরমেশন অ্যাবাউট এ কোম্পানি দ্যাট ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনভেস্টার্স ডিসিশন। এইটা হলো মূল কথা আর কি। মানে এটা টাইমলি রিলিজ করতে হবে কোম্পানির সমস্ত ইনফরমেশনগুলো। এখন ইনফরমেশন সমস্ত অল ইনফরমেশন আমরা যে ডিসক্লোজ করব, মানে এই টাইমলি রিলিজ দিব বা রিলিজ করব, সেটা একটা কোম্পানির হতে হবে এবং আমরা বলছি দ্যাট ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনভেস্টার্স ডিসিশন। আর সেটা সবচেয়ে বড় কথা হলো ইনভেস্টরের ডিসিশন যেন ইনফ্লুয়েন্স করে, সেটা প্রভাবিত করে। এটাকে আমরা ডিসক্লোজ নামে অভিহিত করছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইট প্রোভাইডস বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ নিউজ। মানে এই ডিসক্লোজারটা এখানে পজিটিভ নেগেটিভ কোম্পানির যা আছে ভেতরে বাইরে, তার দুর্বলতা সক্ষমতা সবটা এখানে ডিসক্লোজ করতে হবে এবং তাদের কোনো ডেটা, তারপর অপারেশনাল ডিটেলস দ্যাট ইম্প্যাক্ট ইস বিজনেস, তাদের বিজনেসে ইম্প্যাক্ট করে এরকম সমস্ত তথ্য এখানে ডিসক্লোজ করতে হবে। আচ্ছা, কনসেপ্ট অফ ডিসক্লোজার কন্টিনিউ, আমরা আরও একটু বলবো এ সম্পর্কে। এখন আমরা বলছি এখানে ফুল ডিসক্লোজার। এটা কি? এটা রিফ্লেকশন করে অফ রিলায়েবল অ্যাকাউন্টিং এন্ড নন অ্যাকাউন্টিং ইনফরমেশন। এখন অ্যাকাউন্টিং নন অ্যাকাউন্টিং ইনফরমেশন সম্পর্কে আমরা একটা বাস্তবে দেখাবো। আমরা আগের স্লাইডেও দেখাইছি, মানে আগের লেকচারে আমরা এটাতেও দেখাবো। সেটা আমরা একটা বাস্তব অ্যানুয়াল রিপোর্ট দেখাবো, সেখানে অ্যাকাউন্টিং এন্ড নন অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো দেখাবো। মানে সবটাই ডিসক্লোজ করতে হবে, এটাকে আমরা বলছি ফুল ডিসক্লোজার। এখন এখানে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ বোথ নেচারের যে ডেটা সেটা এখানে থাকবে। কোয়ালিটেটিভ ডেটা থাকবে, কোয়ান্টিটেটিভ ডেটা থাকবে। এবং ইন নেচার মানে ডাটার প্রকৃতি যেটা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ উভয়টা থাকবে ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য স্টেক হোল্ডার। এখন স্টেক হোল্ডার্সদের স্যাটিসফ্যাকশন করা যায়, যারা এটার ইউজার্স, এই মানে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, তাদের জন্য আমরা ফুল ডিসক্লোজ করে বোঝাতে পারি যে হ্যাঁ, আমরা এভরিথিং ডিসক্লোজ করেছি এবং আপনাদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছি। এই মোটামুটি তথ্য। এখন যেগুলো পাবলিক ট্রেডেড কোম্পানিজ আছে, ডিসক্লোজ অল ম্যাটেরিয়াল ফ্যাক্টস দ্যাট আর রিলেভেন্ট টু দেয়ার অনগোয়িং বিজনেস অপারেশন অ্যান্ড এক্সপেকটেশন। তার অর্থ হলো এখানে যে আমাদের ডে বাই ডে যে ডিসিশন মেকিং নিতে হয় এবং ডিফারেন্ট ইউজ ফর ইনক্রিজিং, যে আমাদের ডে বাই ডে যে আমাদের যে ডিসিশন মেকিং করতে হয় এবং এগুলো যে ডে বাই ডে আসলে ইনক্রিজই হচ্ছে, অর্থাৎ বিভিন্নভাবে আমাদের ডিসিশন নিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে ডিসক্লোজ অল ম্যাটেরিয়াল ফ্যাক্টস দ্যাট আর রিলেভেন্ট টু দেয়ার অনগোয়িং বিজনেস অপারেশন অ্যান্ড এক্সপেকটেশন অফ ডিফারেন্ট নিউজ। আচ্ছা, তাদের বিজনেস অপারেশনের সাথে রিলেভেন্ট সমস্ত ডাটা যেটা পাবলিকলি ট্রেডেড কোম্পানিজ, সেখানে সব কিছুই ডিসক্লোজ করতে হবে। এই মোটামুটি তথ্য। আচ্ছা, ওকে, আমরা এখন আরেকটু দেখি। এখন বলছে ডিসক্লোজ ইজ দ্য সিস্টেম অফ সাপ্লাইং ফ্যাক্টস অর ইনফরমেশন নোন টু দ্য পাবলিক। এখানে আমাদের পাবলিককে জানাতে হবে অল ইনফরমেশন, এই আর কি। আচ্ছা, প্রপার ডিসক্লোজার বাই অ্যাকশন ইজ দ্য অ্যাক্টস অফ মেকিং ইটস কাস্টমার। যে প্রপার ডিসক্লোজার আমরা বলছি বাই অ্যাকশন ইজ অ্যাক্টস অফ মেকিং ইটস কাস্টমার, ইনভেস্টর্স অ্যান্ড এনি পিপল ইনভলভ ইন দ্য ডুইং বিজনেস উইথ দ্য কোম্পানি আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেভেন্ট ইনফরমেশন। এখন কোম্পানি সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে, যারা বুঝতে চায় তাদের রিলেভেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের প্রপার ডিসক্লোজ করতে হবে। এখানে আমাদের টোটাল অ্যাকশনের যতগুলো অ্যাকশন আছে, বাই অ্যাকশন ইজ ইট অ্যাক্টস অফ মেকিং ইটস কাস্টমার। আচ্ছা, আর ইনভেস্টর্স মানে আমাদের যারা কাস্টমার আছে, ইনভেস্টর আছে, অ্যান্ড এনি আদার পিপুল মানে অন্যান্য যে লোক আছে যারা আমাদের ইনভলভ আর কি ইন ডুইং বিজনেস, এই আর কি। এবং যারা বিজনেস ইন ডুইং বিজনেস উইথ দ্য কোম্পানি আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেভেন্ট ইনফরমেশন, এই আর কি। তার অর্থ হলো যে আমাদের
একটা প্রপার ডিসক্লোজ করতে হবে, যাতে আমাদের যারা কাস্টমার বা ইনভেস্টর তারা আমাদের কোম্পানি সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারে। এখন যেন কোনো ইনকমপ্লিট কোনো কিছু না থাকে, আমাদের প্রপারলি ডিসক্লোজ করতে হবে। এই আর ডিসক্লোজ আর দ্য ইসেন্স অফ দ্য ইমেন্স কনফিডেন্স, এটা একটা বিশাল ব্যাপার। মানে ডিসক্লোজটা হলো এটা হলো যে অগাধ আত্মবিশ্বাসের একটা সারাংশ। মানে আমরা যে ডিসক্লোজ করছি, দেখেন আমরা বারবারই বলছি যে আমরা ডিসক্লোজ কোনটা করি, ডিসক্লোজ করি সেটাই যেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আকারে আমরা ডিসক্লোজ করছি, ওটাই কিন্তু মানুষ বেশি দেখে, ইউজাররা বেশি দেখে। এই জন্য বলা হচ্ছে যে ডিসক্লোজটা যেটা করছি এটা অগাধ আত্মবিশ্বাসের একটা সারাংশ। হ্যাঁ, এটা ইমেন্স মানে একটা আত্মবিশ্বাস, ইসেন্স মানে একটা সারাংশ। আচ্ছা, ইমেন্স কনফিডেন্স অর্থাৎ অগাধ আত্মবিশ্বাসের সারাংশটা হলো এই ডিসক্লোজটা, অর্থাৎ এই সারাংশটাই মানুষ দেখে। অর্থাৎ 2 পাতা 3 পাতার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা, এইটাই মানুষ দেখে বুঝতে পারে যে না, এটা একটা ব্যবসাটার কি পজিশনে আছে। মুভ টু নেক্সট স্লাইড। আমরা এখানে ওই বলছিলাম যে অ্যাকাউন্টিং নন অ্যাকাউন্টিং ইনফরমেশন বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সেটা আমরা এই রিপোর্ট থেকে একটু দেখে নেই। দেখেন এখানে আমরা বলছি এই যে কন্টেন্ট, এখানে দেখেন এই যে কোম্পানি এথোস বা কোম্পানি প্রিন্সিপাল বা কর্পোরেট স্ট্রাকচার, ডিরেক্টর রিপোর্টস, তারপরে কর্পোরেট গভর্নেন্স, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে আহ, আহ, এটা হচ্ছে সাস্টেনেবিলিটি রিপোর্ট, এই যা কিছু আছে আরও আছে। নেক্সট এই ম্যানেজমেন্ট রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিস, এগুলো এখানে যা আছে এই টোটালটা হলো আমাদের নন ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আর ফাইন্যান্সিয়াল রিপোর্ট এখানে রিপোর্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই 221 থেকে 365, তার মানে মোটামুটি এই পাতা পর্যন্ত আমাদের যা আছে সবটাই হলো একটা দুইটা তিনটা চারটা, এখানে একেবারে এভরিথিং এখানে ডিসক্লোজ করা হয়েছে। তো এটাকেই আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল বা অ্যাকাউন্টিং ইনফরমেশন। আর আগে যে কথাগুলো বললাম এই যে এই বিষয়গুলো বা এই পাতা যেগুলো আছে এটা নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ওকে, এখন ডিসক্লোজার নেচারটা কেমন হবে আমরা একটু ছোট্ট করে জেনে নেই। এটা হলো ফুল অ্যান্ড ফাইনাল ডিসক্লোজ করতে হবে এসেন্স ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য এন্টারপ্রাইজ, এটা। আর একটা হলো ফুল ডিসক্লোজার, এটা হলো এমপ্লয়েজ নাথিং শুড বি অমিটেড, মানে কোনো কিছু অমিট থাকবে না, সবটাই ডিসক্লোজ করতে হবে। আর এটা হচ্ছে ফেয়ার ডিসক্লোজ হতে হবে, এমপ্লয়েজ অল ট্রানজাকশন রেকর্ডেড ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সমস্ত স্টেটমেন্টগুলো এখানে আমাদের ইনক্লুড করতে হবে এবং সেটা ফেয়ারলি প্রেজেন্ট করতে হবে, ফেয়ারলি ডিসক্লোজ হতে হবে এবং ট্রু অ্যান্ড ফেয়ার ভিউটা সেটা যেন দেখা যায়, কোনো কিছু হাইড করা যাবে না, এই মোটামুটি কথা। আচ্ছা, নেসারে আরো আছে আমাদের মেক্স ফ্যাক্টস অর ইনফরমেশন নন টু দ্য পাবলিক, আমাদের সমস্ত ফ্যাক্টস এবং ইনফরমেশনগুলো আমরা যেন পাবলিককে জানাতে পারি। তারপর আমরা বলছি পার্টেন্ট ইনফরমেশন, এখন বলছে যে আমাদের যে কর্পোরেট ডিসক্লোজারে যে বিষয়গুলো আছে সেটা হলো যে আমাদের কাস্টমার ইনভেস্টর বা অ্যানালিস্ট লিস্ট তাদের অ্যাওয়ার করতে হবে আমাদের পার্টেন্ট ইনফরমেশন, যে আমাদের যে অন্তর্নিহিত যত ইনফরমেশন আছে সেটা আমাদের তাদেরকে ইনফর্ম করা। আচ্ছা, কোম্পানিজ অফেন প্লেস ডিসক্লোজার দ্যাট প্রোটেক্ট দেম ইফ দেয়ার ফাইন্যান্সিয়াল ফরকাস্ট আর রং ডিউ টু চেঞ্জিং ইকোনমিক কন্ডিশন। অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানির কিছু ডিসক্লোজ এমন যদি হয়ে যায় যেগুলো যে আমরা রংলি প্রেজেন্ট করছি ডিউ টু চেঞ্জিং ইকোনমিক কন্ডিশন, এই বিষয়টা দিকে আমাদের খেয়াল রাখা। আরেকটা হলো যে অনেক কোম্পানি আছে সিন্স ইট মাইট নট বি রাইট ফর দেম, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা সব কিছু ডিসক্লোজ করা হয়েছে, তারা মানে ইনভেস্টর যারা বা ইউজার যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের, এখন ডিসক্লোজিং যে ম্যাটারগুলো নিয়ে তারা দেখলো যে এখানে ইট মাইট নট বি রাইট ফর দেম, তা এই সবটা তাদের জন্য সঠিক না বা আসলে সঠিক কি সঠিক না, এই জন্য বলা হয়েছে যে ইনভেস্টর যারা স্পিক উইথ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে তারা কথা বলতে পারে বিফোর ইনভেস্টিং ইন দ্য স্টক, তারা মানে ইনভেস্ট স্টকে বা শেয়ারে ইনভেস্ট করার আগে তারা কথা বলতে পারে এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে। ওকে, আর ইম্পর্টেন্স অফ ডিসক্লোজার, এখন ইম্পর্টেন্সের যেটা সেটা আমরা এখানে এভাবে বলছি যে প্রিভেন্ট দ্য মিসইউজ অফ অ্যাসেটস, আমরা যদি সব কিছু সুন্দর করে ডিসক্লোজ করতে পারি তাহলে আমাদের অ্যাসেটের মিসইউজ হবে না, এটা প্রিভেন্ট করা যাবে। আর পোটেনশিয়াল ইনভেস্টর যারা তারা ক্যান স্টাডি অ্যাভেলেবল অ্যাকাউন্টিং পলিসিস, এবং তারা সব সময় অ্যাকাউন্টিং পলিসি নিয়ে তারা স্টাডি করতে পারবে, এটাই আর কি। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যা কিছু বা অ্যানুয়াল রিপোর্টে ডিসক্লোজ করা হয় সেখানে প্রেজেন্ট যে অ্যাকাউন্টিং পলিসি সেটা সেখানে ইনক্লুড করা হয়, সেই জন্য তারা স্টাডি করার সুযোগ থাকবে যারা ইনভেস্টর টু হ্যাভ দেয়ার ইনভেস্টমেন্ট ডিসিশন, তাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য।
আচ্ছা, ডিসক্লোজার রেগুলেট অ্যান্ড ইনভেস্টরস ডিসিশন টু বাই কমন স্টক অর বন্ড। এখন এখানে বলা হয়েছে যে যারা ডিসক্লোজারের ফলে যে রেগুলেট অ্যান্ড ইনভেস্টর ডিসিশনটা এখানে রেগুলেট করা সহজ হবে টু বাই কোম্পানির স্টক আর বন্ড, যা হোক কোম্পানির স্টক আর বন্ড বাই করার জন্য বা ক্রয় করার জন্য। দ্য ডিসক্লোজার স্টেটমেন্ট শোজ বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ নিউজ, এখানে সব নিউজগুলো এখানে থাকে, ফলে এটা একটা ইম্পর্টেন্স এই সেন্সে যে কেউ প্রতারিত হবে না। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট প্র্যাকটিক্যাল বিজনেস সম্পর্কে তারা পজিটিভ নেগেটিভ এভরিথিং তারা জানতে পারবে এবং আমরা তাদের অ্যাপ্রাইজ করবো এভরিথিং অফ দ্য কোম্পানি। ওকে, অ্যান্ড এলিমেন্টস আছে কিছু, এলিমেন্টগুলো আপনারা একটু দেখেন, খুব সহজ, এটা আমি না বললেও স্লাইডটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কনসেপ্ট অফ ডিসক্লোজার ইন্ডেক্স, প্রিপারেশন অফ ডিসক্লোজার ইন্ডেক্স এটা, তারপর ক্যারেক্টার, টাইপস, ইম্প্যাক্ট, প্রবলেম, হাউ টু ডেভেলপ প্র্যাকটিস, এই মোটামুটি এখানে 7টা আইটেমস আছে, এলিমেন্টস আছে, আপনারা এটা আছে এলিমেন্টস অফ ডিসক্লোজার। আর ডিসক্লোজার কোয়ান্টিটিস ডেটা, কোয়ান্টিটিস ডেটাগুলো কেমন হবে সেটা আমরা আর এইগুলো আমরা কেন কোয়ান্টিটিস ডেটা ডিসক্লোজ করব সেটা আমরা দেখি। কোয়ালিটিভ ডিসক্লোজার রিলেট মোর টু দ্য ওভারঅল প্রসেস অফ ম্যানেজিং ফাইন্যান্সিয়াল রিস্ক, আর কোয়ান্টিটেটিভ ডিসক্লোজার প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ইস রিস্ক, এই আর কি, এই দুইটা বিষয়। একটা হলো যেটা কোয়ান্টিটেটিভ, এটা আমরা বলা হয়েছে, কোয়ালিটেটিভ যেটা ডিসক্লোজার এইটা ওভারঅল প্রসেস অফ ম্যানেজিং ফাইন্যান্সিয়াল রিস্ক, আর কোয়ান্টিটেটিভ যেটা এই যে কোয়ান্টিটিস আমরা বলছি, এটা হচ্ছে এই রিস্কটা সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্য প্রদান করবে। আর আইএফআরএস যেটা ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ওটা বলছে যে ইউজার্স ক্যান আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট হাউ সিগনিফিকেন্ট দ্য রিস্ক ইজ টু এন্টিটি, এটার যে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে, তাদের রিস্ক সম্পর্কে তারা অধিক সিগনিফিকেন্টলি তারা এই বিষয়টা জানতে পারবে। আচ্ছা, ডিসক্লোজার কোয়ান্টিটিভ ডেটা, এখানে আমরা আরেকটু বলছি, কোয়ান্টিটেটিভ ডিসক্লোজার প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য এন্টিটি ইজ এক্সপোজ টু রিস্ক বেসড অন ইনফরমেশন প্রোভাইডেড ইন্টারনালি, অর্থাৎ ইন্টারনালি এন্টিটিজ ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট পার্সোনেল, আচ্ছা, যারা ম্যানেজমেন্টের কি পার্সোনেল আছে, মূল কর্মী আছে, তাদেরকে এই সম্পর্কে তারা ওয়াকিবহাল থাকতে পারবে এবং তারা বিষয়টা নিয়ে ব্যাপক ইনফরমেশন তারা পেয়ে যাবে। আইএফআরএস 7 যেটা, সেটা রিকোয়ার্স এন্টিটিস টু প্রোভাইড ডিসক্লোজার ইন দেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দ্যাট ইনেবল ইউজার্স টু ইভ্যালুয়েট, দুইটা বিষয় ইভ্যালুয়েট করতে সক্ষম হবে। একটা হলো এন্টিটিস ফাইন্যান্সিয়াল পজিশন অ্যান্ড পারফরমেন্স, এইটা, আরেকটা হলো যে এন্টিটিস এক্সপোজ ডিউরিং দ্য পিরিয়ড, এই দুইটা বিষয়। আর এখানে আমরা বলছি যে কোয়ালিটেটিভ ডিসক্লোজার ডিসক্রাইব ম্যানেজমেন্ট অবজেক্টিভ, পলিসিস অ্যান্ড প্রসেস, এইগুলো সাহায্য করে আর কি, ডিসক্রাইব করে, বর্ণনা দেয় কি সম্পর্কে, ন্যারেট করে, এটা ম্যানেজমেন্ট অবজেক্টিভ সম্পর্কে, পলিসি সম্পর্কে, অ্যান্ড প্রসেস অফ ম্যানেজিং দোজ রিস্ক সম্পর্কে। আচ্ছা, এখানে বলছে যে আরেকটা বিষয় হলো এই যে ডিসক্লোজারটা আমরা যেটা বলছি কোয়ান্টিটেটিভ ডিসক্লোজার প্রোভাইডস অ্যান ওভারভিউ অফ দ্য এন্টিটিস ইউজ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা ব্যবহারের ক্ষেত্রে যে সুবিধা সেটা এখানে বলা হয়েছে। দ্য এক্সপোজার্স টু রিস্ক দে ক্রিয়েট, এখানে যে রিস্কটা সৃষ্টি হয় সেই সম্পর্কে জানা যাবে, এক্সপোজ করা যাবে। আচ্ছা, ডিসক্লোজার অফ পোস্ট স্টেটমেন্ট ইভেন্টস, এই পোস্ট স্টেটমেন্ট ইভেন্টস এখানে ডিসক্লোজ হয়ে গেল, এখন ডিসক্লোজার পরেও কিছু আমাদের কিছু স্টেটমেন্ট এখানে দিতে হবে, দিলে মানুষ বা যারা ইউজার্স তারা উপকৃত হবে আর কি। তা আমাদের সেই স্টেটমেন্টগুলো কি, পোস্ট স্টেটমেন্ট ইভেন্টসগুলো কি কি আমরা একটু দেখে নেই। প্রথমটা হলো যে কম্বিনেশন অর ডিসপোজাল অফ এ মেজর সাবসিডিয়ারি, যদি আমাদের কোনো মেজর বিজনেস কম্বিনেশন থাকে অথবা আমরা কোনো জিনিস ডিসপোজাল যদি করে থাকি ব্যবসায় ক্ষেত্রে, তাহলে সেটা ডিসপোজাল মেজর সাবসিডিয়ারি যদি আমরা ডিসপোজাল করে থাকি সে সম্পর্কে আমাদের পোস্ট স্টেটমেন্টে দেখাতে হবে যে ইয়েস। আচ্ছা, তারপরে আমরা বলছি যে অ্যানাউন্সমেন্ট অফ এ প্ল্যান টু ডিসকন্টিনিউ অ্যান অপারেশন, আমাদের যদি কোনো অপারেশন ডিসকন্টিনিউ আমরা করে থাকি, সেই ডিসকন্টিনিউর ক্ষেত্রে আমরা বলছি যে একটি অপারেশন বন্ধ করার পরিকল্পনা ঘোষণা, যদি কোনো পরিকল্পনা থাকে সেটা ঘোষণা করতে হবে, যেটা আমাদের পরিকল্পনা আছে নেক্সট ইয়ার থেকে আমরা এইটা আর মানে অপারেট করব না, তাহলে যারা অ্যাকচুয়ালি শেয়ার কিনবে তারা সুবিধা পাবে যে না এই প্ল্যানটা
মানে এই প্রোডাক্ট লাইনটা থাকছে না, তার আমরা এই প্রোডাক্ট লাইনটা আমরা বিনিয়োগ করব না, এটাই আর কি মূল কথা। মেজর পারচেজ অফ অ্যাসেট ডিসপোজাল অর প্ল্যান্স টু ডিসপোজ অফ অ্যাসেট অর এক্সপ্রোপ্রিয়েশন অফ মেজর অ্যাসেট বাই গভর্নমেন্ট। আচ্ছা, এই বিষয়গুলো এখানে বলছে যে আমাদের সম্পদ যেটা তার বড় করা নিষ্পত্তি বা সম্পদ নিষ্পত্তির পরিকল্পনা বা সরকার কর্তৃক কোনো সম্পদের বাজেয়াপ্তকরণ যদি থাকে সেটাও বলতে হবে যে এক্সপ্রোপ্রিয়েশন। এক্সপ্রোপ্রিয়েশন মানে বাজেয়াপ্ত করা, মানে সম্পদ যদি কোনো বাজেয়াপ্ত সরকার করে থাকে সেটাও পোস্ট স্টেটমেন্টে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টে এটা প্রকাশ করতে হবে, ডিসক্লোজ করতে হবে। না হলে মানুষ বুঝবে না যে এটা বাজেয়াপ্ত হয়ে গেল, আবার একজন সেখানে বিনিয়োগ করে বসে থাকলো, তাহলে এটা একটা খুব ক্ষতির কারণ হবে, হার্মফুল ম্যাটার হবে, দোজ উইল ইনভেস্ট দেয়ার। আচ্ছা, দ্য ডিস্ট্রাকশন অফ মেজর প্রোডাকশন প্ল্যান বাই এ ফায়ার। এমন হতে পারে আমাদের কোনো প্ল্যান আগুনে পুড়ে গেছে, একটি আগুনের দ্বারা একটি প্রধান উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রাকশন হয়ে গেছে। এখন সেটা অবশ্যই স্টেটমেন্ট জানাতে হবে, না তো মানুষ মনে করবে যে না এটা তো প্রতিষ্ঠান ভালো, সবকিছু ওকে। এখন মাঝে মাঝে তো বিভিন্ন প্রতিষ্ঠান পুড়ে যায়, তাদের ইউনিট পুড়ে যায়, তাদের প্রোডাক্ট লাইন পুড়ে যায়, এগুলো অবশ্যই সেখানে জানাতে হবে, ডিসক্লোজ করতে হবে এবং পোস্ট স্টেটমেন্টে সেটা দিতে হবে। Announcement or commencement of the implementation of measure restructuring restructuring ওকে। আচ্ছা, যাই হোক, এটা বলছে যে একটি কোনো বড় পুনর্গঠনের ঘোষণা বা বাস্তবায়নের সূচনা যদি এমন থাকে তাহলে সেটাও এখানে প্রকাশ করতে হবে। ইস্যু অর রিপারচেজ অফ অ্যান এন্টিটিস ডেপ্ট অর ইকুইটি ইনস্ট্রুমেন্ট, এখানে বলা হচ্ছে কোনো একটি সত্তার ঋণ বা ইকুইটি উপকরণের সমস্যা বা পুনঃক্রয় এরকম যদি থাকে সেটাও সেখানে উল্লেখ করতে হবে। ওকে, নাও উই ক্যান মুভ টু নেক্সট স্লাইড। ওকে, সেগমেন্ট ডিসক্লোজার রিকোয়ার্ড বাই আইএফআরএস। সেগমেন্ট ডিসক্লোজারটা কি সেটা আমরা এখন একটু দেখব, এটা একদম সহজ জিনিস। সেগমেন্ট রিপোর্টিং ইজ intended to give information to investors and stakeholders regarding the financial result. আচ্ছা, সেগমেন্ট রিপোর্টিং। সেগমেন্ট রিপোর্টিংটা হলো একটা প্রতিষ্ঠানের বিভিন্ন যদি প্রোডাক্ট থাকে তো প্রত্যেক প্রোডাক্টে আলাদা আলাদা রিপোর্ট প্রকাশ করা, ওটাকে আমরা সেগমেন্ট রিপোর্টিং বলছি। সেগমেন্ট মানে সেপারেট সেপারেট রিপোর্ট বা খণ্ড খণ্ড রিপোর্ট, মানে এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিপোর্ট না, এটা হলো কোনো প্রোডাক্ট রিলেটেড রিপোর্ট আর কি। প্রোডাক্ট সেগমেন্ট ডিসক্লোজ করবো সেটা, যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা রিপোর্ট করবো, এই জাতীয় বোঝানো হয়েছে এটা। ইনফরমেশন ইনভেস্টর, আচ্ছা যা হবে। এন্ড আইএফআরএস 8 যেটা অপারেটিং সেগমেন্টস, এই যে অপারেটিং সেগমেন্ট সম্পর্কে বলা হয়েছে, প্রোভাইড দ্য গাইডেন্স টু প্রিপেয়ার্স অন দিস এরিয়া, মানে এই এরিয়াটার অপারেটিং সেগমেন্টটা আইএফআরএস 8-এ বলা হয়েছে। সেটা কি বলা হয়েছে সেটা এখন বলছে আইএফআরএস 8 রিকোয়ার্স অ্যান এন্টিটি টু ডিসক্লোজ দ্য ফলোয়িং জেনারেল ইনফরমেশন, এইগুলো আমাদের বলা হয়েছে। তার প্রথমটা হলো ফ্যাক্টরস ইউজ টু আইডেন্টিফাই দ্য এন্টিটিস রিপোর্টেবল সেগমেন্ট। রিপোর্টেবল সেগমেন্ট সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। আর টাইপস অফ প্রোডাকশন অ্যান্ড সার্ভিস ফ্রম হুইচ ইচ রিপোর্টেবল সেগমেন্ট ড্রাইভস ইটস রেভিনিউ, মানে কোন সেগমেন্টটা আমাদের কতটুকু রেভিনিউ ড্রাইভস করছে বা উৎপাদন করছে সেটা বলা। ফর ইচ রিপোর্টেবল সেগমেন্টে কী কী থাকবে, অপারেটিং সেগমেন্ট প্রফিট or loss, segment asset, তারপর segment liabilities আর certain income and expense item, মানে ওই সেগমেন্টের মানে যে কোনো একটা প্রোডাক্টের আর কি, এই মোটামুটি। তারপর আমরা বলছি অ্যাকাউন্টিং ডিফিকাল্টিজ। আসলে অ্যাকাউন্টিং এর ডিফিকাল্টিজের কোনো শেষ নাই, আবার এর সুবিধারও কোনো শেষ নাই, আরাম আয়েশেরও কোনো শেষ নাই। এখন অ্যাকাউন্টিং ডিফিকাল্টিজ সম্পর্কে খুব সহজে যেটা বলি, এভার ইভলভিং রেগুলেটরি এনভায়রনমেন্ট। এটা বলছে যে এটা হলো যে আমাদের যে এর রেগুলেটরি এনভায়রনমেন্ট এভার ইভলভিং, মানে এটা সর্বদা এটা আমাদের একটা আনন্দদায়ক বা সর্বদা আমাদের কে আমাদের একটা প্রেরণা দিচ্ছে এই টাইপের। প্রেজেন্টস এ মেজর চ্যালেঞ্জেস অফ অ্যাকাউন্টেন্টস। এখন এত কিছুর পরে এটা আমাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। সেটা হলো নিউ ট্যাক্স ল, যখন নতুন ট্যাক্সের ল আসে সেটা আবার নতুন করে আবার সেটা দেওয়া, নতুন করে মানে আমাদের ট্যাক্স লটাকে স্টাডি করা, এটা একটা সমস্যা, এটা একটা ডিফিকাল্টিস। তারপরে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এটা কখন কোনটা পরিবর্তন হচ্ছে সবসময় নজর রাখা, খেয়াল রাখা, নোটিস নিয়ে আসা। এটা কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো কি আছে, কারণ কমপ্লায়েন্স করতে হবে, রেগুলেটরি অথরিটি যারা আছে তাদের সাথে কমপ্লায়েন্স করতে হবে। রেগুলেটরি অথরিটি কখন কোনটা ইম্পোজ করছে, কখন কোনটা স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করছে, সেটা আমাদের অবশ্যই জানতে হবে। আর টাইম কনজিউমিং অ্যান্ড কমপ্লেক্স টাস্ক, এটা হলো একটা টাইম কনজিউমিং অ্যান্ড কমপ্লেক্স টাস্ক, এই যে টাস্কগুলো বললাম।
যে নিউ ট্যাক্স ল, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, এগুলো আবার নতুন করে জানা, বোঝা, শোনা, এটা একটা কমপ্লেক্স টাস্ক আর টাইম কনজিউমিং টাস্ক। তারপরেও আমাদের এইটা করেই তো বিশ্ব এগিয়ে যাচ্ছে, অ্যাকাউন্টিং এগিয়ে যাচ্ছে। ওকে, ফেলিং টু কমপ্লাই ক্যান রেজাল্ট ইন সিগনিফিক্যান্ট পেনাল্টিজ অ্যান্ড রেপুটেশনাল ড্যামেজ। এখন কেউ যদি কোনো ঝামেলা হয় অ্যাকাউন্টেন্টের, সেক্ষেত্রে তাদের কোনো পেনাল্টি বা রেপুটেশনাল ড্যামেজ হয়, সেক্ষেত্রে একটা ঝামেলা আর কি, সেটা একটা ডিফিকাল্টিস। আচ্ছা, ফর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ ফর্মাল স্টেটমেন্ট। এখন আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখানে করব আমরা, তা সেক্ষেত্রে এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা ফর্ম আমরা দেখব। যেমন এখানে আমরা কস্ট অফ গুডস সোল্ড কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটা। এখানে দেখেন একদম সহজ জিনিস, এখানে বিগিনিং ইনভেন্টরি একটা থাকবে, আর এখানে কস্ট অফ গুডস পারচেসড কি কি আসবে এর মধ্যে, সেটা আসবে পারচেস আসবে এখানে, তারপরে পারচেস ডিসকাউন্ট আর রিটার্ন যদি থাকে তাহলে এটা থেকে এটা সাব টোটাল হবে, আর যদি কোনো ক্রেডিট ইন থাকে সেটা এখানে যোগ হবে। তারপরে কস্ট অফ গুডস পারচেসড, এটা এইটা হচ্ছে কস্ট অফ গুড পারচেস, মানে এই তথ্যগুলো একসাথে নিয়ে যেটা হলো সেটাই হলো কস্ট অফ গুডস পারচেসড। আর এই যে আমাদের বিগিনিংয়ে ছিল, এই দুইটা মিলে হচ্ছে গুডস অ্যাভেলেবল ফর সেল, এই আর কি। এখন এখান থেকে যদি আমাদের এন্ডিং এর ইনভেন্টরি থাকে, অর্থাৎ আমরা 1 বছর শেষে দেখলাম যে আমাদের সব পণ্য বিক্রি হয়নি আর বিক্রি হবেও না, এখানে যেটুকু পণ্য হাতে রয়ে যাবে, আমাদের হয়তো দেখা যাচ্ছে সব মিলে আমাদের কাছে 100 টাকার পণ্য ছিল, তো তার মধ্যে 10 টাকার পণ্য আমরা সেল করতে পারিনি, তাহলে এই 100 টাকার পণ্যের ভিতরে সেল করতে পেরেছি কত, 90 টাকার পণ্য। তাহলে এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল এখানে আমরা বলছি এই যে 90 টাকা, 90 টাকা, আর আমাদের এন্ডিং ইনভেন্টরিতে আছে 10 টাকা। এই অ্যাভেলেবল ফর সেল ছিল 100 টাকা, আর এন্ডিং ইনভেন্টরিতে আছে 10 টাকা, তাহলে কস্ট অফ গুডস সোল্ড এখানে হবে 90 টাকা, এই আর কি। এই মোটামুটি আমাদের কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের আমরা আমি বলি এভাবে, যে যে পণ্যটা আমরা বিক্রি করেছি আর কি, তার ক্রয় মূল্য হলো এই 90 টাকা, এই। আর যে 10 টাকা আছে ওই 10 টাকা তো ওইভাবে এন্ডিং ইনভেন্টরি থাকলো, সেটা তো ওই ব্যালেন্স শিটেই থেকে যাবে, আমাদের এন্ডিং ইনভেন্টরি হিসেবে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে থাকবে, যেমন এটা একটা কারেন্ট অ্যাসেট আর কি, এন্ডিং ইনভেন্টরি। ওকে, কস্ট অফ গুডস সোল্ড যেটা, সেটা অবশ্যই আমাদেরকে এভাবে, আমরা এই বাংলা ভাষায় এভাবে বলি যে একদম ক্লিয়ার কাট, যে যে পণ্যটা আমরা বিক্রি করেছি তার ক্রয় মূল্য ছিল 90 টাকা, কারণ আমরা বিক্রি করছি কত, হয়তো এই পণ্যটা আমরা কথার কথা 200 টাকা বিক্রি করছি, তো এটা আমরা 200 টাকা বলছি সেলস, এটা হলো সেলস রেভিনিউ, আর এটা হলো কস্ট অফ গুডস সোল্ড 90 টাকা, তাহলে আমাদের গ্রস প্রফিট হচ্ছে কত, 110 টাকা। এভাবে আমাদের অপারেটিং এক্সপেন্স বাদ দিব, বাদ দিয়ে যেটা হবে নেট প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে আরও খরচ আছে সেটা আমরা আস্তে আস্তে দেখবো, তারপর নেট প্রফিট আফটার ট্যাক্স, ওটাই হলো আমাদের একান্ত টাকা, যেটা আমরা ইচ্ছা করলে সব, মানে ইচ্ছা করলে না, আমরা ওটাই ব্যবহার করতে পারবো, ব্যবহারযোগ্য টাকা। এনিহাও, এখানে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর মাল্টিপল স্টেপ আছে দুইটা। এটা আমরা সিঙ্গেল স্টেপ, এখানে ওই সার্ভিস রেভিনিউ বা সেলস রেভিনিউ একটা থাকলো, আর এখানে অপারেটিং এক্সপেন্সগুলো ধারাবাহিকভাবে দিয়ে দিলাম, এখানে কোনো ভাগযোগ নাই, কেন আমাদের অপারেটিং এক্সপেন্সটা একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং, এভাবে ভাগ করতে হয়, যখন ভাগ করবো সেটা হবে মাল্টিপল স্টেপ। সিঙ্গেল স্টেপে যেহেতু করছি, আমাদের নেট ইনকাম হলো এটা, এটা সহজ বাংলা। আর এখানে মাল্টিপল স্টেপ, এখানে দেখেন যে আমাদের সেলস রেভিনিউ ছিল এইটা, কস্ট অফ গুডস সোল্ড, এখানে অপারেটিং এক্সপেন্স, এখান থেকে দেখেন আমাদের এই এখানে যেটা আছে, এই সেলিং এক্সপেন্স আছে আলাদা, আর এই জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে আলাদা, এই যে এটা সেলিং আর এটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ, সব লেখা আছে এখানে, আমি সহজে এবং দ্রুত বলে যাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি। এখন টোটাল অপারেটিং এক্সপেন্স হলো এইটা, অর্থাৎ এই দুটোর যোগফল। তাহলে আমাদের এখন ইনকাম ফ্রম অপারেশন থেকে ইনকাম হলো, এটা থেকে এটা সাবট্রাক্ট করে এটা পাচ্ছি 1,50,000। তারপরে আদার্স ইনকাম অ্যান্ড গেন্স, এগুলো অপারেটিং এর সাথে যোগ করানো, এটা নন অপারেটিং, এরকম যদি কিছু থাকে তাহলে আমাদের এখানে গেন আছে প্ল্যান্ট অ্যাসেটের সেলের উপরে, আর ইন্টারেস্ট ইনকাম আছে, আমাদের হয়তো ব্যাংকে টাকা জমা আছে তার উপরে ইনকাম হয়েছে, এই এখানে হলো 45,000, 45,000। আর আদার্স ইনকাম লস এরকম থাকতে পারে, ইন্টারেস্ট এক্সপেন্স, হয়তো আমাদের ব্যাংক থেকে টাকা লোন নেওয়া আছে তার উপরে এক্সপেন্স হলো ইন্টারেস্ট। লস অফ ফ্রম স্ট্রাইক, অনেক স্ট্রাইক হওয়ার ফলে কিছু লস হলো সেটাই, তাহলে এটা 20,000, তাহলে এখানে এই 45, 20 এটা যোগ বিয়োগ করলে হবে 25,000, তাহলে এটার সাথে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে 1,25,000, আর ট্যাক্স দিতে হচ্ছে গভর্নমেন্টকে 25,000, তাহলে আমাদের নেট ইনকাম থাকছে 1,00,000, এই মোটামুটি তথ্য মাল্টিপল স্টেপ। আচ্ছা, ব্যালেন্স শিটে কি কি থাকবে আমরা সবাই জানি, ব্যালেন্স শিটে অ্যাসেট থাকবে আর লায়াবিলিটি, ওনার সিকিউরিটি। তাই অ্যাসেটে কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট, অ্যাসেট অনেক রকম আছে, অ্যাসেট সাইডে আমাদের এখানে আমরা বলি
কারেন্ট অ্যাসেট, তারপরে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড অ্যাসেট যেটা আমরা বলি ফিক্সড অ্যাসেট, তারপরে আমাদের ট্যানজিবল অ্যাসেট আর ফিকটিশিয়াস অ্যাসেট। এই 4 রকম অ্যাসেটে আমরা ভাগ করি। লায়াবিলিটির ক্ষেত্রে কারেন্ট লায়াবিলিটি আর নন কারেন্ট, এটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস বলি আমরা। আর ওনার্স ক্যাপিটাল তো ক্যাপিটাল থাকবেই, ক্লোজিং ক্যাপিটাল যেটা। ব্যালেন্স শিটের বিভিন্ন ফর্ম আছে, একটা আমরা বলি যে অ্যাকাউন্টস ফর্ম আর রিপোর্ট ফর্ম। অ্যাকাউন্টস ফর্মটা হলো টি অ্যাকাউন্টস আর কি, এই দুই দিকে থাকে, এদিকে অ্যাসেট থাকে, এদিকে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি থাকে, এটা হলো এই অ্যাকাউন্টস ফর্ম। আর রিপোর্ট ফর্ম হলো উপরে অ্যাসেট থাকবে আর নিচে থাকবে লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি, এভাবে যখন থাকবে এভাবে ভার্টিক্যাল, সেটাকে বলছে আমরা রিপোর্ট ফর্ম। আর অ্যাকাউন্ট ফর্ম বলছে যেটা হরিজন্টাল, অর্থাৎ দুই দিকে থাকবে। আচ্ছা, এখন কিছু টার্মিনোলজি এবং ডিটেল প্রেজেন্টেশন, এটা কেমন কি, এটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। টার্মিনোলজিটা হলো এটা সেট আপ টেকনিক্যাল ওয়ার্ডস আর টেকনিক্যাল অর স্পেশাল আইটেম, এটাকে আমরা টার্মিনোলজি বলছি। আর প্যারেনথেটিক্যাল ইনফরমেশন, অর্থাৎ প্যারেনথেটিক্যাল মানে এই যে ব্র্যাকেটের ভিতরে কিছু লেখা হয়, এটা দেখবেন আমরা সবসময় লিখি, এই লেখাটাকে আমরা সংক্ষিপ্তভাবে এভাবে বলি যে ইনফরমেশন ইনক্লুডেড অর অ্যাডেড to give a context or details that are not directly related to the main subject. মেন সাবজেক্টের রিলেটেড না, বাট আমরা ব্র্যাকেটের ভিতরে লিখি। যেমন এখানে লিখছি কমন স্টক, আমরা পার ইউনিট লিখছি যে 15 পার ভ্যালু 1 লাখ শেয়ারস অথরাইজড, 60,000 শেয়ার ইস্যুড। এইটা আমরা কোথায় লিখছি, এই ব্র্যাকেটে লিখছি। ব্র্যাকেটে এটা কিন্তু আমরা ব্যালেন্স শিটে এইভাবে লিখি। তো কমন স্টক এটা হলো আমাদের হেড পয়েন্ট আর কি, ঠিক আছে, এটা হেড পয়েন্টের সাথে বা আমাদের টেক্সট আর কি, এটা এই টেক্সটের সাথে আমরা যে অতিরিক্ত কথাগুলো লিখছি এটাকে আমরা প্যারান্থেটিক্যাল ইনফরমেশন বলছি। প্যারান্থেটিক্যাল সাইটেশনটা কি, এটা ওই কাছাকাছি আর কি, অর্থাৎ হলো প্যারান্থেটিক্যাল সাইটেশনটা হলো যে প্যারান্থেটিক্যাল সাইটেশন ইজ এ রেফারেন্সিং সিস্টেম, এটা রেফার করা, এটা আর্টিকেল বা পিএইচডি করার জন্য যে সমস্ত মানে রেফার করতে হয়, রেফারেন্স লিখতে হয়, সেটার ক্ষেত্রে এটা বলা হয়েছে। এই সাজেশন ফলো এ কমপ্লিট অ্যালফাবেটিক্যাল লিস্ট অফ সাইটেশন, এটা অ্যালফাবেটিক্যাল লিস্ট অনুযায়ী এটা আমরা বলছি। আর এখানে এখানে বিভিন্ন স্টাইল আছে, এটা হার্ভার্ড রেফারেন্সিং আছে, শিকাগো আছে, আপা স্টাইল আছে, মালা স্টাইল আছে, এভাবে। আচ্ছা, প্যারেন্থেটিক্যাল ব্যালেন্স শিটটা কি, ব্যালেন্স শিটে আমরা এটুকু বলছি যে ব্যালেন্স শিট ডিজাইন টু ইমপ্রুভ ক্লারিটি। এখানে বলছি যেমন ব্যালেন্স শিট আমরা এভাবে লিখি, দেখেন যে লাইন আইটেমস অ্যান্ড ব্যালেন্স শিট, ফর এক্সাম্পল কমন স্টক হলো এইভাবে, এই ইস্যু অ্যাট পার $5 100 শেয়ারস, এভাবে আমরা লিখি। তারপরে এই টাকাটা লিখি কিন্তু ওই টাকার ঘরে, যে ফিগারের ঘরে আমরা ফিগারটা লিখে দিই। প্যারেন্থেটিক্যাল এক্সপ্লেনেশন ইন অ্যাকাউন্টিং আর শর্ট হ্যান্ড টেকনিক্স, এটা একেবারে শর্ট হ্যান্ড টেকনিক্সের মতোই। ব্যালেন্স শিট ডিজাইন টু ইমপ্রুভ ক্লারিটি, এটা অধিক ক্লারিটি, অধিক ক্লিয়ারলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। আচ্ছা, এখন মোটামুটি আমরা বলছি যে এটা সামারাইজিং, প্যারাফ্রেজিং অর কোটিং আনাদার সোর্স, এই বিষয়টার সাথে জড়িত প্যারান্থেটিক্যাল সাইটেশনের সাথে। আচ্ছা, সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট এটা কি, এখন স্টেটমেন্ট সব হয়ে গেল, আমাদের পোস্ট স্টেটমেন্ট হয়ে গেল, এখন সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট, এটা আমরা বলছি যে এটা ফুটনোট আকারে এক্সপ্লেনেটরি নোটটা আমরা দিয়ে দেবো আর কি, ফুটনোট আকারে। এখন এটা অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্কে যেভাবে আছে সেটা গ্যাপ এবং আইএফআরএস ফলো করে আমরা সেটা দিব। ওকে। আর সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট আমরা দেখি যে এটা মেন ডকুমেন্ট, যেটা টু অফার ফার্দার ক্লারিটি, এটা মেন ডকুমেন্টটা ফার্দার ক্লারিটির জন্য, ডিটেলস দেওয়ার জন্য, আর সাপোর্ট অফ কন্টেন্ট প্রেজেন্টেশনের জন্য মেন ডকুমেন্টের সাথে এটা আমরা দিই। তারপরে ইন দ্য realm অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এই রিয়াল মানে হলো যে মানে রাজত্ব আর কি, রিয়াল মানে রাজত্ব, অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর যে রাজত্ব বা তাদের যে এরিয়াকে বলা হয়েছে যে সাপ্লিমেন্টারি স্টেটমেন্টস আর অফেন প্রোভাইডেড টু গিভ স্টেক হোল্ডার্স সাচ অ্যাজ ইনভেস্টার্স আর রেগুলেটর, তাদেরকে এটা দেওয়া মোর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং, অধিক বোঝার জন্য তাদের, যারা আমাদের স্টেক স্টেক হোল্ডার্স আছে বা আমাদের ইনভেস্টর রেগুলেটরস আছে, তাদের বোঝার জন্য এই কিছু সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট দিতে হবে। দিস স্টেটমেন্ট মে নট বি ম্যান্ডেটরি ফর অল বিজনেস, সব ক্ষেত্রে ম্যান্ডেটরি না, বাট ক্যান প্রোভাইড ভ্যালুয়েবল কন্টেক্সট অ্যান্ড ডিটেলস, কিন্তু এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস এখানে আমরা প্রোভাইড করার ফলে এটা আমাদের সাহায্য করে। আচ্ছা, প্রাইমারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কি কি আছে দেখেন, বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এইগুলো মোটামুটি, আর এটা সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট, যেমন এখানে আমরা বলছি যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটা একটা আলাদা বের করা, কস্ট অফ গুডস আলাদা বের করা, এটাকে আমরা সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট হিসেবে অভিহিত করছি।
আচ্ছা, সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট সম্পর্কে আমরা আরো একটু দেখছি যে এটা হচ্ছে একটা ব্রেকডাউন অফ কস্ট অফ গুডস সোল্ড কুড বি প্রেজেন্টেড, তারপর ব্রেকডাউন অফ দ্য কম্পোনেন্টস অফ দ্য ফিক্সড অ্যাসেট, মানে এগুলো একটা ব্রেকডাউন করা, ফিক্সড অ্যাসেট আমাদের কত, কিভাবে আছে, ডেপ্রিসিয়েশন কত, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, জাস্ট লাইক উই ফাইন্ড আউট দিস, এটা একটা ব্রেকডাউন। আর কস্ট অফ গুডস সোল্ড কুড বি প্রেজেন্টেড, এইরকম আর কি। তারপর এখানে বলছে যে আমাদের ইনকাম, অ্যাডমিনিস্ট্রেটিভ, জেনারেল এক্সপেন্সেস, নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, নাম্বার অফ এমপ্লয়িজ, এগুলো সম্পর্কে একটা তথ্য দেওয়া, এই তথ্যগুলো আমরা দেবো সাপ্লিমেন্টারি স্টেটমেন্টে। এখানে আরো একটু বলা হয়েছে সাপ্লিমেন্টারি স্টেটমেন্টস ইন ডিফারেন্ট কন্টেন্ট, এখানে যেমন সেগমেন্ট রিপোর্টিং, এটা একটা সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট হিসেবে আমরা দিব। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তারপর ডিটেল ব্রেকডাউন অফ রেভিনিউ সোর্সেস, এইগুলো এইগুলো আমাদের সাপ্লিমেন্টারি স্টেটমেন্টে আমরা আলাদা একটা স্টেটমেন্ট করে করে দিতে পারি। এটা একটা স্টেটমেন্ট আকারে দেওয়া, হ্যাঁ, টেবিল আকারে দেওয়া আর কি। তারপর লিগাল প্রসিডিংস, এটাকে কি বলা হয়েছে যে লিগাল ম্যাটার্স বা সাপ্লিমেন্টারি স্টেটমেন্টে এটা আমরা কি করতে পারি, এটা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, ফুটনোটটা কি? ফুটনোট ব্যাপারে আমরা বলেছি যে ফুটনোটে আমাদের মাস্ট ইস্যু দেম টু ইউজার্স অ্যালং উইথ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে ফুটনোটগুলো থাকবে। এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন দেয়, এটা হলো এক্সপ্লেন এনি ইরেগুলারিটিস অর পারসিভড কনসিস্টেন্স, যদি থাকে তাহলে সেটাকে আমাদের সাহায্য করে। তারপর ইনক্লুড উইথ দ্য পাবলিশ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ এ কোম্পানি, সেখানে ফুটনোটটা আমাদের সাপ্লিমেন্টাল নোটস হিসাবে আমরা ইউজ করি টু এক্সপ্লেন অ্যাজাম্পশন ইউজ টু প্রিপেয়ার নাম্বারস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড দ্য কোম্পানিজ অ্যাকাউন্টিং পলিসিস, এই সম্পর্কে আমাদের কোনো ব্যতিক্রম কিছু থাকলে এটা ফুটনোটটা এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন আকারে দিতে হবে আর কি। শিডিউল ইন অ্যাকাউন্টিং, এখন অ্যাকাউন্টিং এর শিডিউল বলতে কিছুই না তেমন, যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করব তখন তার একটা সাপোর্টিং ডকুমেন্ট থাকবে, যেমন এস্ট অ্যাকাউন্টিং পেয়েবল, অ্যাকাউন্টিং পেয়েবল আমরা যখন ধারে মাল ক্রয় করি তখন এটা অ্যাকাউন্টিং পেয়েবল বলে। তখন আমাদের এস্ট কি পরিমাণ মাল আমরা ক্রয় করেছি তার এস্টটা দেখা অ্যাকাউন্ট পেয়েবলের, মানে এর কোনটা কোন তারিখে কেনা আর কি, সেই তারিখ অনুযায়ী তার একটা লিস্ট করা, সেটা এস বলছি। এস অ্যাকাউন্টস রিসিভেবল, তার একটা এস করা যে আমরা যে পরিমাণ মাল ধারে বিক্রি করেছি আর কি, তো ধারে বিক্রি তার একটা শিডিউল করা আর কি, যে আমরা কি পরিমাণ ধারে বিক্রি করেছি, তারা কখন আমাদের টাকা পে করবে, তার একটা এস করা, এস্ট অ্যাকাউন্টিং রিসিভেবল, অর্থাৎ কোন ডেটে কত টাকা দিবে, অথবা একটা একটা বিক্রি আমাদের 90 দিন হয়ে গেছে, এখন 90 দিনের টাকা আদায় করা কঠিন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হয়তো 50% সেখানে ছাড় দিতে হবে, বা একটা টাকা আমাদের দেখা যাচ্ছে মাত্র 60 দিন হয়েছে, সেক্ষেত্রে আমাদের 20% ছাড় দিতে হবে, নতুবা টাকা আদায় করা সম্ভব না। একটা টাকা হয়েছে ধরেন মাত্র 15 দিন বিক্রি করেছি, সেক্ষেত্রে দেখা যায় 2% ছাড় দিয়ে আমরা টাকাটা আদায় করে ফেলবো, বা এরকম আদায় হবে না আমাদের, ধরে নিচ্ছে এখানে 50% হবে না, এখানে 20% হবে না, বা এখানে 30% হবে না, বা এখানে 10% হবে না, ওটা ওটা এজ করলে ওইগুলো ওখানে সন্নিবেশিত করতে হয়, এই আর কি। তারপর আইটেমাইজেশন অফ অল ফিক্সড অ্যাসেট, আইটেম ওয়াইজ সাজানো, অ্যাসেট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাও সাজায় দেখা, মানে সেটা লিখিত করা এবং তার একটা স্টেটমেন্ট তৈরি করা, এটা শিডিউল করা আর কি এগুলো। তারপরে ইনভেন্টরি শিডিউল করা, তার অ্যাসেট কস্টের শিডিউল করা, অ্যাক্টিভিটিস রিকোয়ার, এখানে কনস্ট্রাকশন প্রজেক্ট, তারপর টাস্ক অ্যাসাইনমেন্ট, এক্সপেক্টেড টাস্ক ডিউরেশন, মাইলস্টোন রিস্ক, অর্থাৎ আমরা টাইমলাইন করা একটা প্রজেক্টে, টাইমলাইন করা করলে শুধু হবে না, তার এক্সাম্পলে আমরা বলছি যে কি কি অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড, সেটা আমরা বললাম, এই অ্যাক্টিভিটিসগুলো অবশ্যই ফলো করা, তাহলে সেটা সহজ হবে। এটা হলো শিডিউল ইন অ্যাকাউন্টিং। আচ্ছা, অডিটর সার্টিফিকেটটা কি? এটা অডিটর সার্টিফিকেট, এটা ব্যালেন্স শিটে কিন্তু অডিটর সার্টিফিকেট অবশ্যই থাকবে, মানে অ্যানুয়াল রিপোর্টে আর কি। তা সেই অডিটর সার্টিফিকেট, এটা রিটেন কনফার্মেশন, এটা রিটেন কনফার্মেশন আমরা বলছি। অ্যাকুরেসি অফ দ্য ফ্যাক্টস, যে ফ্যাক্টস এবং ফিগারগুলো লিখবে সেটা অবশ্যই অ্যাকুরেসি হতে হবে, এবং পার্টিকুলার টাইমের হতে হবে, আর স্পেসিফিক ম্যাটার সেখানে থাকতে হবে। ডাজ নট ইনভলভ এনি এস্টিমেট অর অপিনিয়ন, এখানে ডাজ নট ইনভলভ এনি এস্টিমেট, এখানে এখানে এস্টিমেট দিলে হবে না, একদম যেটা আসবে সেটা ফেয়ার প্রেজেন্টেশন করতে হবে, এবং তার একটা ওপিনিয়নও থাকবে, ইয়েস ইটস আওয়ার ওপিনিয়ন যে উই হ্যাভ অডিটেড আওয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রপারলি, এভাবে লেখা আছে, আপনারাও দেখে নিতে পারেন, বিভিন্ন অ্যানুয়াল রিপোর্টে অডিটার সার্টিফিকেটে দেখে নিতে পারেন। তারপরে অডিটার সার্টিফিকেট রিপ্রেজেন্ট দ্যাট হ্যাজ ভেরিফাইড সার্টেন প্রিসাইজ ফিগার, এখানে প্রিসাইজ ফিগারটা ক্যান অ্যালাউ দেয়ার অ্যাকুরেসি, তারপরে এক্সামিনেশন অফ ডকুমেন্টস, বুক অফ অ্যাকাউন্টস, এগুলো সব তারা দেখবে। তারপর সার্টিফিকেটস অফ স্ট্যাটিউটরি রিপোর্ট, সার্টিফিকেশন অফ শেয়ার ট্রান্সফার, সার্টিফিকেশন অফ কোম্পানিজ ভ্যালু,
ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্ট, মানে এক কথায় সবটাই তারা দেখবে যে এভাবেই ওইটা সার্টিফিকেট তারা দিবে, এবং সবগুলো যারা দেখেছে সেই মর্মে তারা একটা তাদের কনসার্ন সেখানে থাকবে আর কি। আচ্ছা, ওইটা সার্টিফিকেট এখানে আপনারা দেখে নিন, এখানে আমরা এটা একটা অ্যানুয়াল রিপোর্ট থেকে উঠাই দিয়েছি তাদের ওপিনিয়নটা। এখানে ওপিনিয়নে তারা কি কি কাজ করেছে এবং আরো অনেক আছে, সেটা আমরা এখানে দেইনি আর কি, কোন কোন রুলস অ্যান্ড রেগুলেশনস এবং ফলো করেছে সেটা। মানে এখানে দেখা যাচ্ছে রেগুলেটরি বডিজের কোন কোন রেগুলেটরি বডিজটা ফলো করছে, যেমন কোম্পানি অ্যাক্ট ফলো করে, বা আমরা যেটা আগে পড়াইছি আর কি। এখানে অনেক তথ্য আছে, এগুলো সব এখানে তারা ফলো করে এটা করে। ইসলামী ব্যাংক হলে আওফি ফলো করে, তারপরে বাংলাদেশ ব্যাংক গাইডলাইন ফলো করে, তারপরে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ফলো করে। হ্যাঁ, তা মানে এখানে অনেক আইটেমস আছে, আমি সেটা দেখাইছি এর আগে, আপনার ওইগুলো ফলো করতে হবে। আর চেয়ারম্যান স্টেটমেন্ট ইম্পর্টেন্ট কেন? আসলে চেয়ারম্যান স্টেটমেন্ট দেখতে চায় কারা জানেন? কোম্পানি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স গোলস ফর দ্য ফিউচার, এটা চেয়ারম্যান স্টেটমেন্টে থাকে। সেক্ষেত্রে ইনভেস্টার্স হ্যাভ ডিপেন্ডেন্ট অন দ্য চেয়ারম্যান প্রোনাউন্সমেন্ট, তার ঘোষণার উপর তারা বসে থাকে যে দেখি চেয়ারম্যান কি বলে, অর্থাৎ কোম্পানির চেয়ারম্যান হলো কি পার্সন, উনি যেটা বলবে সেটাই তারা বিশ্বাস করে না। যেমন আমাদের দেখা যাচ্ছে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর যেটা বলে কোনো প্রোগ্রামে, সেটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা সবাই গুরুত্ব দিয়ে গ্রহণ করি। আর আমাদের কোনো কোম্পানির যদি চেয়ারম্যান কোনো কিছু প্রোনাউন্স করে, তাহলে সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি। এটা ফার্মসের পজিটিভ নেগেটিভ সব পারফরমেন্স এখানে কি হয়, এখানে উঠে আসে আর কি। ওকে, এই চেয়ারম্যানস লেটার, এখানে একটা লেটার দিয়েছে চেয়ারম্যান, তার মানে এটা থাকতে পারে, এটা জাস্ট একটা লেটার চেয়ারম্যান অ্যানুয়াল রিপোর্টে সন্নিবেশিত করা হয়। এই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা। আর এখানে শেষ করলাম আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্টে। এখন এখানে কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে, আমরা সেটা দেখবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার।